আধারের বক্ষের পরে আধিক আলোক রেখানন্ধ। আমার আসন রাখে পেতে নিদ্রাবহন মহাশূন্য। তন্ত্রী বাজায় সবনেতে তন্দ্রাই শত করি ক্ষুণ্ণ। মন্ত্রচরণে চলি পাখি যাত্রা হয়েছে বড় শান্ত। সুর থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবস্থান। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। এমন সময় বেলা যখন প্রায় 9টা, অমিত দুম দাম শব্দে ঘরে ঢুকে মাসিমা মাসিমা করে ডাক দিলে। কি হলো বাবা অমিত? ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাক ঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আসে কিনা। সেখানে এক টেলিগ্রাম। তাই নাকি? তা খবর সব ভালো তো? আজই সন্ধ্যেবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু এটি মিত্তির, তার দাদা নরে। আমার প্যারাডাইজ লস্ট। ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়ার নিচ থেকে আমার আর সুখ ও স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যের মুখ বিবর্ণ হয়ে গেল। অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে এক মুহূর্তে সে বুঝতে পারলেন। অমিত লাবণ্যকে জিজ্ঞেস করলেন, তোমার কি সময় আছে? বেড়াতে যাবে? না, সময় নেই। যাও না মা, যাও, একটু বেরিয়ে এসো গিয়ে। কর্তামা, কিছুকাল থেকে সুরমাকে পড়ানোয় বড় অবহেলা হয়েছে। কাল রাত্রে ঠিক করেছিলাম আজ থেকে কিছুতেই আর ঢিলেমি করা হবে না। আমিও চললাম কর্তব্য করতে। ওদের জন্য সব ঠিক করে রাখা চাই। বন্যা, ওই চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালাটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তো আমাকে বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক। নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবে। দাম বেশ একটু চড়িয়ে দিয়েছে। ওখানে সোনার খনি সন্ধান তো পেয়েছিল। সেই সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকোনো থাকবে। আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে, ঠিক মতো জানতে পারাই তো চান, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। ও না, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতে এসে আমরা কিছুদিন থাকবো। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালি নাম ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা। আবার একদিন যদি ঢুকতে চাও, দেখবে ওখানে তোমাকে কুলোবে না। দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাওয়ার সময় আসে, তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এই বলে লাবণ্য চোখের জল ঢাকবার জন্য দ্রুত অন্য ঘরে চলে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন আনমনে গেল ইউক্যালিপটাস তলায়। লাবণ্য দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে। আর থাকতে পারলে না, বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল, চোখে জল এলো ছল ছড়িয়ে। কাছে এসে বললে, মিতা, তুমি কি ভাবছো? জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিল, আজ সকালে তোমার কথা মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালো, তোমাকে ডেকে বললো এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ সজ্জা খুশি হয়েছো। বললে এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে।
আর কেটি আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে, কিন্তু সে একেবারে চুপ। দুই সখী যোগমায়ার বাগানের বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে এক ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও একটি ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কেটি টক টক করে উপরে উঠে ইংরেজিতে বললে, দুঃখিত, কাকে চান আপনারা? মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলো। তাকে তো আমরা চিনি না। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎ চকিত চোখ ঠেলাঠেলি হয়ে গেল। মুখে পড়লো একটা আর হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথার নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে। আপনাদের ইজ গুড স্যার। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কি আরো কি ভুলটাই না করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দিন, তার কাছেই খবর পাবেন। লাবণ্য চলে যেতেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞেস করলে, ইনি তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝে লাবণ্য? হ্যাঁ। গট মেসেজ? হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না। মুখের দিকে তাকিয়ে রইল। আরে দেশালাই। সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞেস করলে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতিসূচক মাথা নেড়ে ঘরের দিকে দ্রুত চলে গেলেন। গভর্নেসের কাছে মেয়েটা যাই শিখুক না কেন ম্যানার্স শেখেনি। ডিলিশাস। পাহাড়টাকে না একেবারে ভলকেনো বানিয়েছে। আর ভূমিকম্পে অমিত হৃদয়টা না ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিসি হোয়াট ফানি। সিসি তোমার দাদার মুখটা না চিরদিন উপরে বাঁধনে থাকে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে যে এই সেই জন্ম। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আর ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারে আভাস দিয়ে বললে, আমি সিসি, অমিতর বোন। অমিত আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি কিন্তু তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করল না। সিসিকে বললেন, এসো মা, এসো, ঘরে বসবে, এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি। অমিত এসেছে কি? না না, এখনো আসেনি। কখন আসবে জানেন? আমি তো ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে আসি গে। যে মাস্টারকে এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তাহলে তার খবর তো আপনাদেরই জানা আছে। কেটি বেশ একটু স্পষ্ট করেই হাসলেন। চৌকি থেকে উঠলে একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলেন। নিজে ধরানো সিগারেট মুখে করেই সিসি সিগারেট ধরানোর জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। ঠিক সেই সময়টাতেই অমিত এসে উপস্থিত। আজ হোটেল থেকে বেরোয়ার আগে কলকাতা থেকে এসেছে আংটি। কেমন করে সে আংটি লাবণ্যকে পরাবে তার সমস্তটা সে বসে বসে কল্পনা করেছে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার নিজের মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। দুই সখীর প্রতি দিকপাত পত্র না করে মাসিমা বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ের পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নেবে। মাসিমা, মাসিমা লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে বোধহয় কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আশায় ও ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। অপমান। চলো কেটি, ঘরে যাই। এখানে বসে থাকলে কোনো ফল হবে না। হতেই হবে ফল। না না, চলো ভাই, আর একটু থাকতে ইচ্ছে করছে না। এখান দিয়ে তাকে বেরোতেই তো হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি,
তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। এক মুহূর্তে কেটির চোখে পড়ল লাবণ্যের হাতে আংটি। মাথার রক্ত চম করে উঠল, লাল হয়ে উঠল দুটি চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করলো। মাসিমা, মাসিমা, এই আমার বোন সুমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমৃতাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে তার নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। কেটির মুখে হাসিয়া টেনে আনতে দেরি করল না। আই কনগ্র্যাচুলেট, তুমি জিতে গেলে অমিত। কিন্তু এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টেলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি সেখানে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিল তোমাকে রেখে নিয়ে যাবই। অমিত, তুমি তো জানো এই হীরের আংটি যদি আমি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি আমায় দিয়েছিলে, এক মুহূর্তের জন্য আমি হাত থেকে ভুলি। এ আমার দেহের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। শেষকালে আজ শিলং পাহাড়ে গিয়ে কি বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেল কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর ছিল মানুষের উপর বিশ্বাস। আমার অহংকার ভাঙল। মনে হচ্ছে অমিতকে আর কোনো দিন রাজি করতে পারবো না। তা এখন অদ্ভুত করে যদি হারাবে, সেদিন এত আদরে আনতে দিয়েছিলেন কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? সে দেওয়ার মধ্যে কি কোনো কথা ছিল না যে আমার অপমান তুমি কোনো দিন করতে দেবে না? বাজিতে যদি হারলো তবে তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন আমি তোমার কাছেই থাক। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। একটা ছোট চিঠি এলো লাবণ্যের হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাতে এসেছে, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাও, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি তা আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটা শুনবার জন্য, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যের চোখ জলে ভরে এলো। চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপর কত দিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল। লাবণ্য চিঠি লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এ বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনো দিনও দাম চাওনি, আজও তোমার যা দেওয়ার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে। এমন সময় অমিত এসে বললে, বন্যা, বন্যা, চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি। চলো। দুজনে বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যের হাত থেকে হাতের মধ্যে নেওয়ার চেষ্টা করলে। লাবণ্য একটু বাধা দিলে না, হাত ধরতে দিলে। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলেন, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বুঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর আজ যে সেটা খুলে নিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল
আমার একলা নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিলে, তাকে তুমি আপনা করে রাখলে না কেন? তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত সপ্তাহখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাবন্তিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে আঙ্গুল থেকে আংটি খুলে অমিতর হাতে আঙ্গুলে ধীরে ধীরে পরিয়ে দিল। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্তরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলেন অমিতর নত মুখের দিকে। একদিন বন্ধু জ্যোতিশঙ্কর এলো অমিতর সাথে দেখা করতে। অমিতদা, শুনলাম মিস কেতিকি মিত্রের সঙ্গে তোমার বিয়ে। লাবণ্য কি এই খবর পেয়েছে? না, আমি তো লিখিনি। তোমার মুখে বাকি খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো ভুল বুঝবে। এর মধ্যে আবার ভুল বুঝবার জায়গা কোথায়? বিয়ে করে যদি একটু বিয়ে করবে, সোজা কথা। কি জানো জ্যোতিশঙ্কর, যে ভালোবাসা ব্যক্তভাবে আকাশে মুক্ত থাকবে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে যুক্ত হয়ে থাকে সংসারে, সে দেয় আসক্ত। দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝেছে কিনা সেটাই বুঝতে পারিনি। আর একটু স্পষ্ট করে বলো অমিতদা। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার পোড়ার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। জয় হোক আমার লাবণ্যে, জয় হোক আমার কেতকী, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সেই যেন খরায় তোলা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণের সঙ্গে আমার যে ভালোবাসা, সে হলো দিঘি, সে ঘরে আনবার না। আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু অমিতদা, দুটোর মধ্যে কি একটাকে বেছে নিতে হয় না? আর হয় তারই হয়, আমার হয় না। শ্রীমতী কেতিকি যদি সেই তিনি সব জানে, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারে, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটি তাকে বোঝানো যে তাকে কোথাও ফাঁক দিয়েছে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যের কাছে তিনি। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই। সেটি তুমি পৌঁছিয়ে দেবে ভাই? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। অমিতর সেই চিঠি। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটি রাস্তার শেষে। এই মুহূর্তটির উপর একটা কবিতা লিখে যেতে চাই, আর কোনো কথার ভার শুনবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে, সেদিন মরেছে অতি শৌখিন জলজ মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা জানাবার জন্য। তব অন্তর্ধান পটে হেরি রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভে আছে চিরস্পর্শ মনি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হল সেই ক্ষণে পাইল সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মুক্তি ধরি প্রেম, দেখা দিল দুঃখের আলোতে। ইতি মিতা।
তারপরেও আরো কিছুদিন গেল। একদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে এনে দিল। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অল্পর পাতে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠমাধারের বক্ষ ফাটা তারার প্রজ্ঞান। ও বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমার পথে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতে শিখর ছুড়ে। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো ছাড়ি, হারিবি না শিখে আমার। হে বন্ধু, হে বন্ধু বিদায়। কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। ঝড়া বহুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর বিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদর্শে, হয়তো দেবে সে যুক্তি, হয়তো ধরিবে কপুনাম আর স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তাই আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি ভাবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশাই জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদা। কণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য ধারা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। বিদায়। চাঁদ উঠেছি
প্রথম পুরুষ ঘোষক তো আপনারা তখন দেখতেন শেষে মলয় রবীন্দ্রনাথ সন্ধ্যা। ঠাকুরের শ্রুতি নাটক। তো এখানে ভিডিওটা শেষ করলাম। মহিলা আশা ঘোষক করি মেঘালী সন্ধ্যা। ভালো লাগবে। কিছুক্ষণ দেখে তারপর সৌম্যলাল শেষ করে দেবো। সুব্রত ভালো রায়। ভিডিও নিশ্চয়ই আবার আসবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। মোহনাবলী মহিলা প্রধান চরিত্রে লাবণ্য, অমিতের চরিত্রে ডক্টর অলোক সরকার, আমাদের মাস্টার চরিত্রে শিবানী চক্রবর্তী, সিসির চরিত্রে সুস্মিতা সরকার, পেটি মিত্র আমাদের তিথি দাস এবং সুরমা চরিত্রে আয়ুষী পাল এবং ঘোষক ছিলেন শ্রাবণী চক্রবর্তী। আলোক সম্পদে